17 নভেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের নামে যে নাটক চলছিল সেই নাটকে যাতে আপনারা বুঁদ হয়ে থাকেন এবং যদি কোনো ক্রমে সেখান থেকে আপনাদের মনোযোগ অন্যদিকে চলে যায় তাহলে যাতে আরও একটি নাটক আপনারা লাইভ দেখতে পারেন, তাই 32 নম্বরেও চলছিল আরও একটি নাটক। কিন্তু এই এত সব নাটকের কারণটি কি? নাটকের পেছনে আসলে পর্দার অন্তরালে কি ঘটে যাচ্ছিল, চলুন জানা যাক সেই রহস্য। পর্দার অন্তরালে যেটি ঘটে গেছে সেদিন সেটি হলো বাংলাদেশের দুটি বন্দর দুটি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরের লালদিয়া টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল, এই দুটি টার্মিনাল নিয়ে দুটো চুক্তি সই হয়েছে। যদিও চুক্তি দুটো সই হয়েছে ঢাকার একটি 5 তারকা হোটেলে সবার সামনে ছবি তুলে কেক কেটে, কিন্তু সেই চুক্তিতে কী কী রয়েছে সেটির বিস্তারিত কোনোভাবেই জানানো হয়নি। এবং আমাদের দেশের বিরাট যে পরিচালক রয়েছেন, যিনি কোটি কোটি হাজার হাজার বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসছেন, সেই আশিক চৌধুরী তিনি বলছেন যে শর্তের অংশ হিসেবে আইনি সীমাবদ্ধতার কারণে চুক্তির দলিল প্রকাশ করা হবে না। মজার ব্যাপার হলো এই সরকার যাই সই করেন তার কোনো কিছুই জনগণের সামনে প্রকাশ করা যায় না, যদিও তারা সারাক্ষণই বলে থাকেন ভারতের সাথে বাংলাদেশের গোলাপি চুক্তি রয়েছে এবং সেই সব চুক্তি আজ পর্যন্ত তারা বাতিলও করেননি। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে করা চুক্তিতে সই করেছেন ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। চুক্তি অনুসারে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপি মোলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এবং এই টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে এবং চুক্তিটি স্বাক্ষরের পরপরই 250 কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে বাংলাদেশ। আরও একটি সুখবর দেই, অন্যদিকে 22 বছরের জন্য ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালের দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ এস এবং এই টার্মিনালে 490 কোটি টাকা বিনিয়োগ করবে মেডলগ এবং এজন্য সাইনিং মানি হিসেবে তারা বাংলাদেশকে দিয়েছে 18 কোটি টাকা। আপনারা বুঝতেই পারছেন অন্তর্বর্তী সরকার কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিয়ে আসছে। সমস্যাটা হচ্ছে এই বিদেশি বিনিয়োগে কেন আমরা কেউ খুশি হতে পারছি না। এই বিদেশি বিনিয়োগের পরও স্কপ বলছে যে এটি একটি গণবিরোধী সিদ্ধান্ত এবং তারা বলছেন যে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে না আসে তাহলে আগামী 22 নভেম্বর চট্টগ্রামে ঢাকা শ্রমিক কনভেনশন থেকে হরতাল এবং ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কিছু লোক তো সবসময়ই সরকারের বিরোধিতা করে, এই যে অন্তর্বর্তী সরকারের এত ভালো ভালো কাজ, এসবের বিরোধিতা করার জন্য স্কপ কেন এটা বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি। শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সমাজ এবং দেশের জনগণের ন্যায্য দাবি দেওয়া উপেক্ষা করে সরকারের এই গণবিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পাদিত চুক্তি বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। দেশের কৌশলগত বন্দর সুবিধা প্রজন্মের পর প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। কোনো রকম জাতীয় স্বার্থ যাচাই, স্টেক হোল্ডারদের মতামত অথবা পর্যাপ্ত সময় ছাড়াই এই দীর্ঘমেয়াদী ইজারা চুক্তি করা হয়েছে এবং অবিলম্বে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবি করেছে স্কপ। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দর ট্যাক্স বসিয়ে প্রায় 45% খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে যে ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরে ব্যবসার সাথে যুক্ত তারা বারবারই বলছেন যে খরচ বেড়ে গেছে অনেক গুণ, তাহলে আর বিদেশিদেরকে দেওয়ার কী কারণ থাকতে পারে। এবং আরও বলে রাখছি, চট্টগ্রাম বন্দরের যে নিউ মোরিং টার্মিনাল, যেই টার্মিনালটা এখন পর্যন্ত দেওয়া হয়নি বিদেশিদেরকে, সেই টার্মিনালটির কিন্তু কর্মদক্ষতা ছিল ঈপ্সিত লক্ষ্যেরও দ্বিগুণ, তারপরেও সেটি বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে।
সরকার জানিয়েছে যে আগামী সপ্তাহে এনসিটি নিয়েও চুক্তি করা হবে। এই এনসিটি কারা? জাতীয় স্বার্থবিরোধী এবং জনমতের পরিপন্থী এই চুক্তি। এবং চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার ও গোপনীয়তার অভিযোগ এনে তা নিয়ে প্রশ্ন তুলেছে বাম গণতান্ত্রিক জোট। যদিও বাম গণতান্ত্রিক জোটের যে নেতাদেরকে আমরা সবসময় সামনে দেখি, যেমন আনু মোহাম্মদ, যেমন মুজাহিদুল ইসলাম সেলিম, তারা হত্যা দিয়ে পড়ে যান অনেক সময় এই দাবি আদায়ের ক্ষেত্রে। এখন কিন্তু তারা শুধু ফেসবুক পোস্টের মধ্যেই তাদের আন্দোলনকে সীমাবদ্ধ করে রাখছেন, খুব বেশি হাত ডাকতে দেখা যাচ্ছে না। প্রশ্নটা হচ্ছে, বিদেশি প্রতিষ্ঠান যদি শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে সরকার কি করবে? বিদেশি অপারেটর এলে দেশের আমদানি রপ্তানি ব্যয় কতটা সাশ্রয়ী হবে? এসব বিষয়ে কিছুই কিন্তু সরকার আমাদেরকে জানায়নি। বন্দর কর্তৃপক্ষ এসব বিষয়ে মুখ খুলছে না, শুধু বলছে যেটা নাকি আমাদের জন্য খুব ভালো হবে। যেহেতু ডক্টর ইউনূস সবসময়ই জানেন যে বাংলাদেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, এবং যেহেতু বাংলাদেশের মানুষ কিছুই জানে না, সেই জন্য তারা এসব কিছুই জনগণকে জানানোর কোনো প্রয়োজন মনে করছে না। আপাত দৃষ্টে আপনাদের হয়তো মনে হচ্ছে যে এগুলো নেহায়েতি বাণিজ্যিক চুক্তি, এর সঙ্গে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এ সমস্ত বিনষ্টের কোনো সম্ভাবনা নেই। কিন্তু একটু মনে করে দেখবেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু বাংলাদেশে এসেছিল একটি মাত্র নৌবহর নিয়ে, এবং সেই 1600 সালে প্রথম যখন তারা এই উপমহাদেশে বাণিজ্য করে, সেটি ক্রমশই কিন্তু একটা সার্বভৌমত্ব বিনষ্টকারী 200 বছরের কলোনিয়াল শাসনে পরিণত হয়, সাম্রাজ্যবাদের শাসনে পরিণত হয়। এবং সেটির সূচনাও হয়েছিল ছোট্ট একটি বন্দরে তাদের একটি নৌকা রাখার জায়গা নির্দিষ্ট করার মধ্যে দিয়ে। এবং এরপর ধীরে ধীরে বাণিজ্য কুঠি গড়ে তোলা, দখল নিয়ে নেওয়া বাংলা, বিহার, উড়িষ্যার এবং সমগ্র ভারত উপমহাদেশের সেই ইতিহাস আমাদের সবারই জানা। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই চুক্তির সঙ্গে সেরকমই কোনো উদ্দেশ্য রয়েছে? আপনারা মনে রাখবেন যে এই চুক্তি শুধু ব্যবসায়ী নয়, বরং ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ধরনের দাসত্বেরই একটি প্রাথমিক বা প্রথম পদক্ষেপ। সেটি কি করে? সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর, এই সমগ্র ভারত, চীন, মায়ানমার সহ মালাক্কা প্রণালী হয়ে যে আসিয়ান কানেক্টিভিটি, সমুদ্র সীমার নিরাপত্তা তথা দেশের নিরাপত্তা, সেটির সবচেয়ে বড় ভূ রাজনৈতিকভাবে স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে বঙ্গোপসাগর। যদিও বঙ্গোপসাগর ছাড়াও মিয়ানমারের অধীনস্থ যে বিপুল সমুদ্রের অংশ রয়েছে, সেখান দিয়ে ইচ্ছা করলে মার্কিন যুক্তরাষ্ট্র এর উপরে দাপট চালাতেই পারে। কিন্তু তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে চট্টগ্রাম বন্দরের মতন একটি পোতাশ্রয় বা চট্টগ্রাম বন্দরের মতো একটি পোর্ট শেল্টার। কেন চায়? কারণ এই বন্দরের উপর যদি তাদের অধিকার থাকে, তাহলে চীন, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম সহ আশপাশের গোটা ইন্দো প্যাসিফিক জোনে তারা তাদের নজরদারি সবসময় অক্ষুণ্ণ রাখতে পারবেন। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে দেওয়া হলো ডেনমার্ক আর সুইজারল্যান্ডে, আর আমি কথা বলে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র এইখানে কি করে তাদের অধিকার বোধ চালাবে, কি করে তাদের অধীনস্থতা চালাবে? প্রশ্ন খুবই সঠিক এবং প্রশ্নের যৌক্তিকতা রয়েছে। কিন্তু সত্য কথা হলো, এই সুইজারল্যান্ড অথবা ডেনমার্কের কোম্পানিগুলো যদিও একটি দেশে তাদের কার্যক্রম চালায় বা মাদার কোম্পানি হিসেবে সুইজারল্যান্ড বা ডেনমার্কের নাম লেখে, তারপরও এই প্রত্যেকটি কোম্পানি আসলে কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থের সাথে সম্পর্কিত হয়ে তারা কাজ করে। সারা পৃথিবীতেই দেখবেন এই ধরনের কোম্পানির মাধ্যমেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বিস্তার করে। এখন সমস্যা হচ্ছে, এইভাবে করে বন্দর দিয়ে দেওয়া ছাড়া আর যে যে কাজগুলো করছে এই সরকার, সেগুলো হয়তো আমরা খেয়াল করছি না, কিন্তু সব কাজই করছে যা তারা করবে বলে কথা দিয়ে এসেছিল তাদের বিভিন্ন বিদেশি প্রভুদের কাছে। তবে শুধু এই বন্দর নয়, ইজারা দিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের কাছে স্থলভাগের গ্যাস ব্লক, দিয়ে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন বা তার আশপাশের একটি বড় অঞ্চল, যেটি বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পথ সুগম করবে, এবং বিদেশি অপারেটরদের হাতে চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর।
যেমনটি আপনাদেরকে শুরুতেই বলছিলাম, বিভিন্ন নাটক করে, সিনেমা করে 17 নভেম্বরে আপনাদের দৃষ্টি সরিয়ে রাখার যে চেষ্টা হয়েছে, সেই চেষ্টা কিন্তু পুরোপুরি সফল। কারণ বিদেশিদের হাতে এই সব কিছু চলে যাওয়ার যে প্রতিশ্রুতি ডক্টর ইউনূস দিয়ে এসেছিলেন, সেই প্রতিশ্রুতি তাকে রাখতেই হবে। হাতে সময় বেশি নেই। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে বাংলাদেশ কি আর ফিরতে পারবে?